রামিসা ধর্ষণ হত্যায় ৭২ ঘন্টার মধ্যে রিপোর্ট পেলে ঈদের আগেই চার্জশিট, জানালেন আইনমন্ত্রী। ধর্ষণের মতো অপরাধ দূর করতে কার্যকর আইন করার উদ্যোগ নেবে সরকার। ডিএনএ রিপোর্ট আসার সাথে সাথে তদন্ত যে গতিতে আগাচ্ছে, এই বিচারটাকে ত্বরান্বিত করার জন্য আমাদের টপ প্রায়োরিটির মধ্যে এটা আছে। জনমতের উপরে ভর করেই আমরা আরও বেশি কার্যকরী আইন তৈরি করতে পারবো, যাতে সমাজ থেকে এই ধরনের অপরাধকে আমরা নির্মূল করতে পারি। চট্টগ্রামে 2 দিনে 5 শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, গ্রেফতার 4। কর্মজীবীর সন্তানদের জন্য ডে কেয়ার সেন্টার চালুর ঘোষণা মেয়রের। গার্মেন্টস কর্মীরা কাজ করছে, তাদের ছোট ছোট বাচ্চারা, তারা যে একটা রিস্কিভাবে আজকে সমাজে বাস করছে, এই জিনিসটা আমরা কিন্তু দেখবেন এটা হতে পারে। গার্মেন্টস মালিকরা কিন্তু চাইলে তাদের জন্য একটা আবাসন অথবা তাদের ডে কেয়ার সেন্টার করতে পারে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নজরুল জন্মজয়ন্তী উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রী যোগ দেবেন খাল পুনঃখনন কর্মসূচিতেও। তারেক রহমানের সফর ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ। স্বজনের সঙ্গে ঈদ করতে গ্রামে ছুটছেন রাজধানীবাসী। প্রথম দিনে সময় মতো ছাড়ছে ট্রেন, ভোগান্তি না থাকায় সড়কেও স্বস্তি। যাত্রা নির্বিঘ্ন করতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। সড়কে একদিনে ঝরল 11 প্রাণ। কুষ্টিয়ায় বাস উল্টে খাদে পড়ে নিহত 4। যশোরে ত্রিমুখী সংঘর্ষে 3 জনের মৃত্যু। দিনাজপুর সহ 2 জেলায় আরও 4 জনের প্রাণহানি। কমছে না হামের প্রকোপ। 2.25 কোটি শিশুকে দেওয়া হয়েছে টিকা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। আক্রান্ত 2400 শিশুর দরিদ্র পরিবারকে 10,000 টাকা করে দেবে রেড ক্রিসেন্ট। এবং রাজধানীতে জমে উঠছে কোরবানির পশুর হাট। চাহিদা বেশি মাঝারি গরুর। জাল টাকা রোধে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। ভারতীয় গরু আসা ঠেকাতে সীমান্তে নজরদারি। রামিসা ধর্ষণ হত্যার রিপোর্ট ৭২ ঘন্টার মধ্যে পেলে ঈদের আগেই দেয়া হবে চার্জশিট। ঈদের পরই বিচার শুরু হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। ধর্ষণের মতো অপরাধ দূর করতে সরকার কার্যকর আইন করার উদ্যোগ নেবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। বিচার প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন পানি সম্পদ মন্ত্রী। শিশু রামিসার ধর্ষণ ও নৃশংস হত্যার ঘটনায় স্তম্ভিত পুরো দেশ। ভুক্তভোগী পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে দ্রুত ন্যায় বিচার নিশ্চিতের আশ্বাস দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী। শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে আইনমন্ত্রী জানালেন ৭২ ঘন্টার মধ্যে রামিসা হত্যার রিপোর্ট পেলে ঈদের আগে চার্জশিট দেয়া হবে। ঈদের পরেই শুরু হবে বিচার কাজ। এমনভাবে বিচার হবে যেন জনমনে প্রশ্ন না ওঠে। ডিএনএ রিপোর্ট আসার সাথে সাথে 25 তারিখ থেকে সরকারি ছুটি। যদি আমরা ডিএনএ রিপোর্টটা তার আগে পেয়ে যাই, আমরা ঈদের আগে যদি চার্জশিটটা দিতে পারি, ঈদের পরপর আমরা বিচারিক প্রক্রিয়া শুরু করতে যা যা কর্মসূচি আছে সব কর্মসূচি গ্রহণ করে এই বিচারটাকে ত্বরান্বিত করার জন্য প্রসিকিউশনের পক্ষ থেকে যতটা ডিউ ডিলিজেন্স দেখানো সম্ভব। এদিকে একই দিনে রাজধানীর সেগুনবাগিচায় এক অনুষ্ঠান শেষে তথ্যমন্ত্রী জানান রামিসা হত্যার দ্রুত বিচারে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ধর্ষণের মতো অপরাধ দূর করতে সরকার কার্যকর আইন করার উদ্যোগ নেবে বলেও জানান। সবচেয়ে দ্রুততম সময়ের মধ্যে এই অপরাধীকে সাজার আওতায় আনার জন্য সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। এদিকে রামিসা হত্যার বিচার প্রসঙ্গে রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন পানি সম্পদ মন্ত্রী। খুব দ্রুততম সময়ের মধ্যে বিচার সম্পন্ন হবে। বাধাগ্রস্ত করার জন্য যে রাজনৈতিক দলগুলা আজকে কথা বলছেন, এখানেও আমাদেরকে চিন্তা করতে হবে তারা কি সহায়তা করছেন না বাধা দিচ্ছেন, তারা কি সরকারকে সহায়তা করছেন না বাধা দিচ্ছেন, এটা আমাদেরকে গভীরভাবে চিন্তা করতে হবে। ধর্ষণের মতো অপরাধ নির্মূলে আইনের যথাযথ প্রয়োগে জোর দেয়া হচ্ছে বলেও জানান মন্ত্রীরা। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। বাকলিয়ায় ধর্ষণ চেষ্টার উত্তেজনার রেশ না কাটতেই চট্টগ্রামে 2 দিনে আলাদা 4টি ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এসব ঘটনায় 4 আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। নির্যাতিতদের দেখতে চট্টগ্রাম মেডিকেলের ওয়ান স্টপ সার্ভিস যান সিটি মেয়র। কর্মজীবীদের সন্তানের জন্য ডে কেয়ার সেন্টার স্থাপনের ঘোষণা দেন তিনি।
চট্টগ্রামে নগরীর বাকলিয়ায় 4 বছরের শিশু ধর্ষণ চেষ্টার উত্তেজনার রেশ কাটতে না কাটতেই গত 2 দিনে 4টি শিশু ধর্ষণ চেষ্টা। শুক্রবার রাত 11টার দিকে নগরীর খুলশীর আমবাগান এলাকায় 2 মেয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠে মুয়াজ্জিনের বিরুদ্ধে। এ সময় উত্তেজিত জনতা তাকে অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ তাদের হেফাজতে নেয়। সকাল 6টা থেকে 7:30 পর্যন্ত মুক্ত, এর ভিতরে ছুটি দিয়ে দিবে না, এর ভিতরে ছুটি না দিয়ে সকাল 8:30 পর্যন্ত আটকে রাখছে। যা করার করছে। বাচ্চা একটা না বলতে পারে, দুইটা তো মিথ্যা কথা বলতে পারে না। তখন জোনোটার কথা আমরা দেখতেছি এক জাজ, তখন আমরা বললাম যে দোষী আপনি। এর আগে নগরীর ডবলমুরিং থানার হাজীপাড়ায় 10 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে আটক করে পুলিশ। এছাড়া নগরীর বায়াজিত এলাকায় 5 বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে একজনকে আটক করা হয়। এদিকে নগরীর চাঁদগাঁওয়েও ঘটে আরেকটি ধর্ষণ চেষ্টার ঘটনা। এদিকে নির্যাতিত শিশুদের দেখতে শুক্রবার চট্টগ্রাম মেডিকেলে যান সিটি মেয়র। এ সময় চিকিৎসা সহ পরিবারকে সহায়তার কথা জানিয়ে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ডে কেয়ার সেন্টার করার ঘোষণা দেন মেয়র। প্রথমে একটা বড় ডে কেয়ার সেন্টার আমরা করব, যাতে করে চট্টগ্রামের 15টি থানার এই ধরনের ছোট বাচ্চাদেরকে তারা সেখানে দিয়ে যায় এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন ইনশাআল্লাহ আমি আপনাদের কথা দিচ্ছি এই ডে কেয়ার সেন্টার আমি করে দেব। গার্মেন্টস মালিকরা কিন্তু চাইলে তাদের জন্য একটা আবাসন অথবা তাদের ডে কেয়ার সেন্টার করতে পারে। আইন সংশোধন করে এই ধরনের পাষণ্ড যারা ছোট্ট বাচ্চা, মাসুম বাচ্চা যাদেরকে এইভাবে ধর্ষণ করছে বা ধর্ষণের চেষ্টা করছে, তাদেরকে ফাঁসির কাছে তাদের ঝুলাতে হবে এবং ওপেন তাদের ঝুলাতে হবে, যাতে করে এই ধরনের সাহস আর কেউ না পায়। এদিকে 4টি ধর্ষণ চেষ্টার ঘটনায় 4 জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। সময় সংবাদ, চট্টগ্রাম। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদ্বোধন করতে ময়মনসিংহে প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। এই মুহূর্তে ময়মনসিংহে আছেন সহকর্মী ইমরুল আহসান, সরাসরি যাচ্ছে তার কাছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যে ত্রিশালে এসে পৌঁছেছেন। তবে খাল কাটার যে স্পট, যে ধরার খালটি আজকে পুনর্খননের উদ্বোধন করার তার কথা, সেই স্পটে এখনও এসে পৌঁছাননি। হয়তো উনি এখানে উপস্থিত হবেন। ইতিমধ্যে দর্শক দেখতে পাচ্ছেন এখানে মুষলধারে বৃষ্টি হচ্ছে। তবে এই খালের পারে 2 ধারেই আমরা অসংখ্য মানুষ উপস্থিত দেখতে পাচ্ছি। খাল পুনর্খননের উদ্বোধনের পরপর এখানে একটি সংযুক্ত সমাবেশ হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানে বক্তব্য রাখবেন। এই খাল কাটা কর্মসূচিকে ঘিরে এবং তার প্রধানমন্ত্রীর বক্তব্য শুনবার জন্য এই প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে মানুষ এখনও হাজার হাজার মানুষ অপেক্ষা আছেন প্রধানমন্ত্রীর অপেক্ষায়। কিছুক্ষণের মধ্যেই তিনি এখানে আসবেন। বিএনপি অন্যতম একটি নির্বাচনী অঙ্গীকার ছিল যে খাল কাটা কর্মসূচি চালু করা। প্রধানমন্ত্রী নিজেই এই কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন কোদাল হাতে, এবং সাধারণ মানুষ প্রত্যাশা করছেন যে এই খাল কাটা কর্মসূচির ফলে যে প্রান্তিক অঞ্চলের যে খালগুলা মরে গিয়েছে সেগুলোতে প্রাণ ফিরবে এবং নতুন করে কৃষি বিপ্লবের সূচনা হবে, এই ধরনের প্রত্যাশা কথা জানিয়েছেন সাধারণ মানুষ। এছাড়া আরও কয়েকটি কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই ময়মনসিংহে, সবগুলি ত্রিশালেই। এই প্রোগ্রাম শেষে উনি অংশ নেবেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী অনুষ্ঠানে, 3 দিনব্যাপী অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের আজকে যাত্রা শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সেটি উদ্বোধন করবেন। সেটি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সেই প্রোগ্রামটি অনুষ্ঠিত হবে বেলা 3:30টায় আনুষ্ঠানিক সময়। সর্বশেষ উনি দলের সাংগঠনিক সভায় যোগ দেবেন। সেটি নেতাদের সাথে উনি নেতাকর্মী যারা আছেন এখানকার ময়মনসিংহ উত্তর, দক্ষিণ এবং মহানগর নেতৃবৃন্দের সাথে উনি দলের সার্বিক পরিস্থিতি নিয়ে এখানে আলোচনা করবেন। গত নির্বাচনে এই 11টি আসন, এই সংসদীয় আসনে বিএনপি 8টিতে জয়ী হয়েছিল, 3টিতে পরাজিত হয়েছিলেন, 2টিতে যদিও একটিতে বিএনপির বিদ্রোহী প্রার্থী পাশ করেছিলেন। তো এই মুহূর্তে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান হয়তো কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছাবেন। তো প্রধানমন্ত্রী তারেক রহমান যখন খাল কাটা কর্মসূচি উদ্বোধন করবেন, আমরা দর্শকদের আবার সেই কর্মসূচি ফিরিয়ে আনব। সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহে। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান স্পোর্টস কার, বৈদ্যুতিক বাহন বা ইভি গাড়ি সহ বিভিন্ন ধরনের যান্ত্রিক পরিবহনের ওপর একটি প্রদর্শনীতে যোগ দেন। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। 10টার কিছু পরে প্রদর্শনীতে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় কার্যালয় চত্বরে বেশ কয়েকটি বাহন নিজেই পরীক্ষামূলক চালিয়ে দেখেন সরকার প্রধান। পরিবহনগুলোর বিভিন্ন খুঁটিনাটিও পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী। পরে পরিবহনগুলোর উৎপাদকদের সঙ্গে গাড়ি তৈরির বিষয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ঈদযাত্রার প্রথম দিনে স্বস্তি নিয়ে রাজধানী ছাড়ছে নগরবাসী। রেলপথে নেই অতিরিক্ত যাত্রী চাপ, যাত্রী নিরাপত্তা, শিডিউল বিপর্যয় ও ছাদে ওঠা বন্ধে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। সড়ক পথেও দেখা গেছে স্বস্তি। যাত্রাপথে চাঁদাবাজি, অতিরিক্ত ভাড়া ও যানজট নিয়ন্ত্রণে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। লম্বা হুইসেল বাজিয়ে ইট, কাঠ আর যান্ত্রিক জীবন থেকে একটু বিরতি নিতে ছুটে চলেছে ট্রেন। শেকড়ের সঙ্গে ঈদ উদযাপনের স্বপ্নে তাতে উঠে বসেছেন হাঁপিয়ে ওঠা মানুষ। ঈদ যাত্রার প্রথম দিনে কমলাপুর রেল স্টেশনে নেই চিরচেনা সেই ভিড়। প্রতিটি ট্রেনই ফাঁকা। সরকারি ছুটি শুরু না হওয়ায় যাত্রাপথের বিড়ম্বনা এড়াতে অনেকেই আগেভাগে পরিবার পাঠিয়ে দিচ্ছেন গ্রামে। ঈদের সময় প্রচণ্ড জ্যাম হয় ও প্রচণ্ড ভিড় হয়, এই জন্য ফ্যামিলিটিকে আগে পাঠিয়ে দেওয়া যেন সুবিধা মতো তারা যাইতে পারে। আগে যাচ্ছি যাতে পরে আমাদের ভোগান্তিতে না পড়তে হয় যানজটের কারণে বা অনেক ভিড় থাকে। কোনো ঝক্কি ঝামেলা ছাড়া ট্রেনে উঠতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন যাত্রীরা। পূর্বাঞ্চলের তুলনায় উত্তরবঙ্গের ট্রেনগুলোতে যাত্রী চাপ কিছুটা থাকলেও প্রতিটি ট্রেনই ছেড়েছে সময় মতো। এখন ঈদ মনে হচ্ছে, বাড়ি যাবো, সবার সাথে দেখা করব। ট্রেন মোটামুটি অনেকটাই ফাঁকা, ভালোভাবে যাইতে পারবো। পরিবেশটা একটু ভালোই লাগছে, যে কারণ মানুষের ভিড়টা একটু কম আছে। রেলপথ মন্ত্রণালয়ের সচিব জানান, এবার শিডিউল বিপর্যয় ঠেকাতে নেওয়া হয়েছে সর্বোচ্চ প্রস্তুতি, দেয়া হচ্ছে যাত্রী নিরাপত্তায় জোর। এই প্রস্তুতি আমাদের আছে। আমাদের আসন্ন এই ঈদুল আজহার এই যাত্রাতে আমরা কোনো রকমের শিডিউল বিপর্যয়ের আমরা সম্ভাবনা দেখছি না। আমরা চেষ্টা করব যেন ছাদে না উঠতে পারে। এদিকে সড়ক পথেও রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। বাস টার্মিনালগুলোতে বাড়ছে যাত্রী চাপ, সঙ্গে বাড়ছে ব্যস্ততাও। রাজধানীর মহাখালী, গাবতলী ও সায়েদাবাদ বাস টার্মিনালে ঘরমুখো মানুষের বাড়তি ভিড় দেখা যায়। দূরপাল্লার বাসগুলো ছেড়ে যাচ্ছে নির্ধারিত সময়েই। রাস্তাঘাটে যানজট অনেক বেশি, টিকিট কাটতে মোটামুটি ভালোই একটা হেসেলে পড়া লাগতেছে। সবকিছু মিলে যাইতে পারলে আর কি স্বস্তি লাগবে। খুব একটা তেমন একটা ভিড় নেই, বাট মানে মোটামুটি অ্যাভারেজ যেটা আছে এরকম ভিড় আর কি। আগে যেভাবে যাইতেছে সেভাবে যাইতেছে। ঈদের ছুটির পরে সরকারি ছুটি হইলে বাড়তি চাপ বাড়বে। যাত্রাপথে চাঁদাবাজি, অতিরিক্ত ভাড়া আদায় কিংবা যানজট নিয়ন্ত্রণে নজরদারি অব্যাহত থাকবে বলে জানায় আইন শৃঙ্খলা বাহিনী। নির্বিঘ্নে যাইতে পারে, গাড়ি যাতে রাস্তায় থেমে না থাকে, এই জন্য আপনাদের যে শৃঙ্খলার ব্যাপারটা, গাড়ির যে শৃঙ্খলার ব্যাপারটা, সেটা আগের চেয়ে আরও উন্নত করা হয়েছে। ঈদ যাত্রা নির্বিঘ্ন রাখতে বাস টার্মিনাল ও মহাসড়কে যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। সড়কে একদিনে ঝরল 12 প্রাণ। কুষ্টিয়ায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বাস উল্টে খাদে পড়ে 4 জন নিহত হয়েছেন। যশোরে যানবাহনের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ হারিয়েছেন 4 জন। এছাড়া দিনাজপুর ও গাজীপুরে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে আরও 4 জনের। দেশের এক একটি সড়ক যেন মৃত্যুফাঁদ। চালকের বেপরোয়া গতি আর পথচারীদের অসতর্কতায় প্রতিদিনই ঝরছে প্রাণ। শনিবার 4 জেলায় মৃত্যুর মিছিলে যুক্ত হলো আরও 11 প্রাণ। কুষ্টিয়া থেকে বালুবোঝাই ট্রাক রাজবাড়ির পাংশায় যাওয়ার পথে খোকসা এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি উল্টে রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। এতে 4 জন নিহত হন, আহত হন অনেকে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। যশোর খুলনা মহাসড়কের চাউলিয়া তেল পাম্পের কাছে খুলনা থেকে যশোরগামী একটি দ্রুতগতির পাওয়ার ট্রাক প্রথমে একটি ভ্যানকে ধাক্কা দেয়, পরে সেটি ইজি বাইককে ধাক্কা দিলে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 3 জন নিহত হন। ট্রাক চালককে আটক করেছে পুলিশ। দিনাজপুরের ঘোড়াঘাটের রানীগঞ্জ বাজার এলাকায় একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক মোটরসাইকেল আরোহী নিহত হন। আহত অবস্থায় 2 জনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তাদেরও মৃত্যু হয়। এ ঘটনায় ট্রাক জব্দ হয়, হেলপারকে আটক করেছে পুলিশ। ড্রাইভার পলাতক আর হেলপারকে আটক করে নিয়ে আসা হয়েছে। আমাদের হেফাজতে আছেন ট্রাক এবং হেলপার। অবস্থা প্রক্রিয়াধীন। পরিবার পক্ষ থেকে আমরা অভিযোগ নিয়ে মামলা প্রক্রিয়াধীন ব্যবস্থা হচ্ছে। এদিকে গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরে গোয়ালবাতান এলাকায় বাস পেছন থেকে পিকআপকে ধাক্কা দেয়। এ সময় রাস্তার রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে পিকআপের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। নিহত হন চালক। তারিফ রহমান, সময় সংবাদ। জমে উঠছে কোরবানির পশুর হাট। ক্রেতা বিক্রেতার উপস্থিতি বাড়ার সঙ্গে বাড়ছে কেনাবেচাও। চাহিদা বেশি মাঝারি গরুর। এদিকে হাটে অনিয়ম ও জাল টাকার ব্যবহার রোধে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। ভারতীয় গরু আসা ঠেকাতে সীমান্তে বাড়ানো হয়েছে নজরদারি।
কোরবানির ঈদকে সামনে রেখে রাজধানীর পশুর হাটগুলোতে বাড়ছে প্রাণ চাঞ্চল্য। বিভিন্ন জেলা থেকে প্রতিদিনে আসছে পশু, থেমে নেই ভারতীয় গরু আসাও। হাটে পর্যাপ্ত পশু থাকলেও দাম তুঙ্গে বলে দাবি ক্রেতাদের। সামর্থ্যের মধ্যে অনেকে কিনে নিচ্ছেন পছন্দের পশু, কেউ আবার ঘুরপাক খাচ্ছেন অতিরিক্ত দামের গণ্ডিতে। কাস্টমার অনেক কম, গরু অনেক কম। ব্যাপারীরা বেশি দাম চাচ্ছে, এখনো ঘুরে ঘুরে দেখলাম। অনেক গরম, হয়তো মনে হয় ব্যাপারীদের মেজাজে অনেক গরম, দাম অনেক চড়া চাইতেছে, বাজার অনেক গরম। একদমই শেষ করতে বুঝছেন, 45,000 চাইছে, আমি 500 টাকা 40,000 দিয়েছিলাম, মানে নাই। বিক্রেতারা বলছেন পুরোপুরি হাট জমতে কিছুটা সময় লাগবে, তবে হাটে ভারতীয় গরুর উপস্থিতি ফেলেছে ভাবনায়। আশাবাদী আমরা ইনশাল্লাহ এবার ভালো বেচাকিনি হবে। রাজধানীর গাবতলী পশুরহাট পরিদর্শনে এসে মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী জানান, দেশীয় খামারিদের সুরক্ষায় চোরাই পথে পশু আসা ঠেকাতে তৎপর বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনী। আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব অনিয়মগুলি দূর করার জন্য এবং সঠিকভাবে যাতে পরিচালিত হয়, সবাই যাতে উপকৃত হয়, সেই ব্যাপারে সেবা দেওয়ার ক্ষেত্রে আমরা মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখানে অধিদপ্তরের ডিজি সহ কর্মকর্তারা রয়েছেন। অনিয়ম ও জাল টাকা প্রতিরোধেও সরকারের বিভিন্ন সংস্থা হাটে হাটে তৎপর রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দেশে জমতে শুরু করেছে পশুর হাট। এই মুহূর্তে গাবতলী হাটে আছেন সাইফুল ইসলাম এবং রংপুরের বেদগাড়ি হাটে আছেন রেদওয়ান হিমেল। সরাসরি শুরুতেই যাচ্ছে সাইফুলের কাছে। সাইফুল, সকাল থেকে রাজধানীর গাবতলীর হাটে ঘুরেছি, দেখেছি বিভিন্ন ধরনের পশু এখানকার যে আগত যে ব্যবসায়ীরা আছেন তারা এনেছেন। তবে ইতিমধ্যে আমরা যে বড় দুটি গরুর সামনে আছি, একটি নাম রাখা হয়েছে সাদা জামাই আর একটি নাম রাখা হচ্ছে কালা জামাই। যেটা কালা জামাই যেটি বলা হচ্ছে সেটার দাম ধরা হচ্ছে প্রায় 55 লাখ টাকা, আর অন্য যে সাদাটি সেটি প্রায় 45 লাখ টাকা দাম ধরা হয়েছে। তবে এর মধ্য দিয়ে আমরা একটু শুধুমাত্র এই দুটি বড় গরুই নয়, আমরা অন্যান্য গরুগুলো একটু দেখতে চাই যে এখানে শাহিওয়াল জাত থেকে শুরু করে মিরকাদিমের পাশাপাশি হচ্ছে যে ভারতীয় জাতের কিছু আমরা গরু দেখতে পেয়েছি, কিছু না আসলে ভারতীয় জাতের অতিরিক্ত মাত্রায় কিন্তু আমরা গাবতলী হাতে গরু দেখতে পেয়েছি। তবে এর মধ্য দিয়ে বলা যায় দাম নিয়ে কিন্তু আসলে প্রচুর তারতম্য ঘটছে, কেননা ব্যবসায়ীরা বলছেন যে তাদের খরচ বেশি, উৎপাদন ব্যয় বেশি, এর পাশাপাশি অন্যান্য যে পরিবহন থেকে শুরু করে সব দিক থেকে দাম বেড়েছে, তারই প্রভাব পড়েছে আসলে গরুতে। অন্য দিক থেকে যারা ক্রেতা তারা বলছেন বছর ব্যবধানে কিন্তু দাম বেড়েছে প্রায় প্রতি গরুতে, যেটি 2 থেকে 2.5 লাখ টাকার গরু সেটি 50 থেকে 60,000 টাকা বেশি চাওয়া হচ্ছে, আর যে বাড়তি বড় ধরনের গরু আছে সেটির দাম তো অতিরিক্ত মাত্রায় হাঁকানোই হচ্ছে। তবে এখানকার যে এসে আমরা যেটা বুঝতে পেরেছি যে এখনো পর্যন্ত গরুর উপস্থিতি যেমন বেড়েছে তেমনি কিন্তু বেলা যখন গড়াচ্ছে তখন কিন্তু ক্রেতার উপস্থিতিও বাড়ছেন। তবে ক্রেতাদের বরাবরের মতো কিন্তু আসলে অভিযোগ রয়েছে যে বাড়তি দাম চাওয়া হচ্ছে। অন্য দিক থেকে বলা হচ্ছে যে এখানকার যে এই যে গরুর যে পরিস্থিতি সেটি কিন্তু আমরা বেলা যত গড়াবে, যত দিন হবে তত কিন্তু আসলে ঈদ যখন গড়িয়ে আসবে তত কিন্তু আসলে ক্রেতার উপস্থিতিও বাড়বে, বিক্রিও বাড়বে। আমাদের রাজধানীর বাইরে রংপুরে আছেন আমাদের আরেক সহকর্মী হিমেল, যাব ওখানকার কোরবানির পশুর হাটের বিস্তারিত জানতে। ঈদুল আজহাকে সামনে রেখে একেবারেই পশুর হাটগুলো জমতে শুরু করেছে ক্রেতা বিক্রেতার হাট ডাকে। আমি এই মুহূর্তে আছি রংপুরের গঙ্গাচড়া উপজেলার সবচেয়ে বড় জেলার সবচেয়ে বড় হাট বেদগাড়ি হাটে। আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে একেবারে শনিবার সকাল থেকেই জেলার সবচেয়ে বড় এই পশুর হাটে কিন্তু পশু নিয়ে আসছেন বিক্রেতারা। একেবারে হাট ডাকে কিন্তু একেবারে জমে উঠেছে। জেলার প্রাণী সম্পদ অধিদপ্তর আমাদেরকে যেমনটি জানিয়েছেন, এবার কিন্তু জেলার 8টি উপজেলার 25,723 জন খামারি আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে তারা পশু লালন পালন করেছেন এবং জেলার চাহিদা কিন্তু রয়েছে 2,26,996টি এবং 3,66,591টি পশু কিন্তু প্রস্তুত রয়েছেন, যা জেলার চাহিদা মিটিয়েও কিন্তু 1,39,000-এরও বেশি পশু কিন্তু উদ্বৃত্ত থাকবে, এমন তথ্য কিন্তু আমাদেরকে দিয়েছেন জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, জেলা প্রশাসনের পক্ষ থেকে যেমন জানানো হয়েছে, এবার স্থায়ী অস্থায়ী মিলে রংপুর জেলার 61টি হাটে কিন্তু পশু কেনাবেচা হচ্ছে। বিক্রেতারা হাটে পশু নিয়ে আসছেন এবং তাদের আসলে পছন্দ মতো, যারা ক্রেতা রয়েছেন তাদের পছন্দ মতো আসলে পশু কিনছেন। আমরা দেখছি সকাল থেকে কিন্তু রংপুরের ঐতিহ্যবাহী এই বেদগাড়ি হাটে বিক্রেতারা তাদের গরু নিয়ে আসছেন এবং যারা ক্রেতা রয়েছেন বিভিন্ন জেলার বিভিন্ন উপজেলা থেকে ক্রেতারা আসছেন এই বেদগাড়ি হাটে, তারা পছন্দ মতো কিন্তু তাদের গরু কিন্তু ক্রয় করছেন। ভেটেরিনারি মেডিকেল টিমও রয়েছে যাতে করে কোনো পশু অসুস্থ হয়ে
হয়ে গেলে তাৎক্ষণিক যাতে আসলে তাদের সেবা দেওয়া হয় সেই কিন্তু কাজটা কিন্তু করছেন আসলে 41টি ভেটেরিনারি মেডিকেল টিম রয়েছে, তারা কিন্তু কাজ করছেন। সবকিছু মিলে রংপুরের যে বেদগাড়ি হাট, সেখান থেকে আমার কাছে ছিল এই সর্বশেষ তথ্য। জমে উঠেছে কোরবানির পশুর হাট, সে খবর জানাচ্ছিলেন রংপুর এবং গাবতলী থেকে আমাদের সহকর্মীরা। ঈদুল আজহার আগে মশলার দাম কমেছে চট্টগ্রামের খাতুনগঞ্জে। পর্যাপ্ত আমদানি থাকায় পাইকারি এ বাজারে গত এক মাসের ব্যবধানে সব ধরনের মশলায় কমেছে কেজি প্রতি 50 টাকা থেকে 700 টাকা পর্যন্ত। বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। চট্টগ্রামের খাতুনগঞ্জে ট্রাক ও কাভার্ড ভ্যান থেকে আনলোড হচ্ছে আমদানি করা বিভিন্ন ধরনের মশলার চালান। ঈদুল আজহা উপলক্ষে জেলার বিভিন্ন এলাকা ও নগরীর খুচরা ব্যবসায়ীরা শেষ মুহূর্তের কেনাকাটায় ভিড় করছেন এই পাইকারি বাজারে। ব্যবসায়ীরা বলছেন, ভারত, ভিয়েতনাম, মিয়ানমার সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে পর্যাপ্ত পরিমাণে মশলা আমদানি হওয়ায় বাজারে কোনো সংকট নেই। মানবেদে মশলার দাম প্রায় 10 থেকে 30% কমেছে। তবে সীমান্ত পথে অবৈধভাবে দেশে মশলা প্রবেশ করায় সরকার রাজস্ব হারানোর পাশাপাশি ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছেন, অভিযোগ সংশ্লিষ্টদের। ব্ল্যাকে যতক্ষণ বন্ধ হবে না ততক্ষণ বাজারে ব্যবসা হবে। আমদানি করা মশলার পাশাপাশি দেশীয়ভাবে উৎপাদিত হলুদ, মরিচ ও ধনিয়ার দামও কম রয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। একেবারে মশলা আইটেম এমন এক পর্যায়ে চলে আসছে যেগুলো একেবারে সর্বসাধারণের নাগালের ভিতর। ঈদকে কেন্দ্র করে প্রতি বছর দেশে মশলার বাজার 30 থেকে 35% পর্যন্ত চাহিদা বেড়ে যায়। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। সারা দেশে 1,80,00,000 শিশুকে হামের টিকা দেওয়ার লক্ষ্য থাকলেও এরই মধ্যে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে 1,84,00,000 শিশুকে টিকা দেওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। এছাড়া বিভিন্ন হাসপাতালে প্রয়োজনীয় ভেন্টিলেটর, অক্সিজেন মিটার দেওয়ার আশ্বাস দেন তিনি। জানান, আক্রান্ত 2400 শিশুর দরিদ্র পরিবারকে 10,000 করে টাকা দেবে রেড ক্রিসেন্ট। 2 মাস পেরোলেও কমেনি হামের প্রকোপ। প্রতিদিন সারা দেশ থেকে হামে আক্রান্ত হয়ে রাজধানীর শিশু হাসপাতাল, মহাখালী ডেডিকেটেড হাসপাতালে ভিড় করছে রোগীরা। ঢাকার শিশু হাসপাতালে বেশিরভাগ ভর্তি শিশু ফরিদপুর, কুষ্টিয়া সহ অন্যান্য অঞ্চল থেকে এসেছে। প্রান্তিক হাসপাতালে পর্যাপ্ত আইসিইউ, এনআইসিইউ ও সেবার অভাবে অভিভাবকদের ভোগান্তি চরমে। ফরিদপুর আইসি নাই, ঢাকা পাঠাইছে। ডক্টর বলছিল ওর এনআইসিইউর প্রয়োজন হতে পারে, তো ওখানে তো এনআইসিইউর ব্যবস্থা নেই, এখানে এই জন্য আমাদেরকে এখানে রেফার করছে। এখানে আইসিইউ ছিল না, আমরা যে 8 দিন ধরে আইসিইউ, প্রথমে ঠান্ডা থেকে নিউমোনিয়া ছিল তো। এদিকে দুপুরে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, হামের প্রাদুর্ভাব কমাতে রেড ক্রিসেন্টের সহায়তায় বিভিন্ন হাসপাতালে প্রয়োজনীয় ভেন্টিলেটর, অক্সিজেন মিটার, নেবুলাইজার সহ স্যালাইন দেওয়া হবে। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি প্রায় 1,84,00,000 শিশুকে টিকা দেওয়া হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। আজকে ওনারা আমাদেরকে 11টা ভেন্টিলেটর, 27টি নেবুলাইজার, 27টি অক্সিজেন ফ্লো মিটার এবং 1 লাখ স্যালাইন উইথ অক্সিলারি টিউবস এভরিথিং। আক্রান্ত দরিদ্র 2400 পরিবারকে 10,000 টাকা করে রেড ক্রিসেন্ট সহায়তা দেবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। 6 মাসের বেতন হিসাবে। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। মাইন বিস্ফোরণে নিহত জাহাঙ্গীর হোসেনের গ্রামের বাড়ি কিশোরগঞ্জে চলছে মাতম। সচ্ছলতার আশায় বিদেশে পাড়ি জমিয়ে দালালের খপ্পরে পড়ে যুদ্ধে যোগ দিতে বাধ্য হন জাহাঙ্গীর। তার মৃত্যুতে শোকে স্তব্ধ পরিবার। মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছে পরিবার। রাশিয়ায় যুদ্ধের ময়দানে মাইন বিস্ফোরণে সন্তানকে হারিয়ে বুকফাটা আর্তনাদ মায়ের, আর স্বামীর মৃত্যুর খবরে বাকরুদ্ধ স্ত্রী। সংসারে সচ্ছলতা ফেরাতে 4 ফেব্রুয়ারি জমি বন্ধক এবং ধার দেনা করে 8 লাখ টাকা খরচে কিশোরগঞ্জের করিমগঞ্জের কান্দাইল বাগপাড়া গ্রামের বাবাহারা ছেলে জাহাঙ্গীর হোসেনকে রাশিয়া পাঠিয়েছিলেন মা জাকিয়া বেগম। কিন্তু সেখানে দালালের খপ্পরে পড়ে 2 সপ্তাহ আগে যোগ দিতে বাধ্য হন রুশ সেনাবাহিনীতে। হঠাৎ তার মৃত্যুর সংবাদে পরিবারের ওপর আকাশ ভেঙে পড়ে। জাহাঙ্গীরের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সাহায্য চেয়েছেন স্বজনরা। আবিকে বলছে যে আমাদের যুদ্ধতে নিয়ে যেতেছে ফ্রন্টে,
আমি বাঁচবো কিনা জানি না। বিচার চাই, আর কোনো পথ যেন আর কোনো মায়ের বুক খালি না হয়। এজেন্টের মাধ্যমে আমি টাকা পয়সা মুক্ত হয়ে দিয়েছি, এখন বুঝি বাংলাদেশ সরকার কিছু করে। এদিকে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস স্থানীয় জনপ্রতিনিধির। আমি ইউনোমোদেরকে বলছি এটা যথাযথ ব্যবস্থা করার জন্য যেন ক্ষতিগ্রস্ত পরিবার বাংলাদেশ সরকারের কাছ থেকে কিছু সহযোগিতা পায়। 18 মে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেন সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত হন জাহাঙ্গীর হোসেন সহ 3 বাংলাদেশি। আর 2 মে ড্রোন হামলায় প্রাণ হারান একই উপজেলার মাঝিরকোনা গ্রামের যুবক রিয়াদ রশিদ। সময় সংবাদ, কিশোরগঞ্জ। আবারও প্রধানমন্ত্রীর ময়মনসিংহ সফরের খবর। ময়মনসিংহে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই মুহূর্তে ময়মনসিংহে আছেন সহকর্মী ইমরুল আহসান, সরাসরি যাচ্ছি তার কাছে। আমাদের ত্রিশালের সদস্য ডাক্তার মাহবুব রহমান দিনন সাহেব আপনি কবুলার মঞ্জুর করে আল্লাহ ওনার নেক হায়াত দারাজ করুন, আল্লাহ ওনার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দিন। আল্লাহ রহমান রহিম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলা কৃষি ক্ষেত্রে বিপ্লব ঘটানোর জন্য যে এই খাল খনন কর্মসূচি আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম আপনি তিনার এই কর্মসূচি কাজে সফলতা দান করুন। আল্লাহ কৃষিতে আমাদেরকে করুন, মঞ্জুর করে নিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ত্রিশালবাসীর অপেক্ষার অবসান হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান যে ধরার খাল সেটি ফলক উন্মোচন করে মোনাজাত শেষে এই মুহূর্তে উনি কোদাল হাতে নিয়েছেন। খালটি পুনর্খননের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উনি নিজেই উদ্বোধন করবেন। তার সাথে অংশ নিয়েছেন, ইতিমধ্যে উনি উদ্বোধন করে ফেলেছেন। কোদাল হাতে নিজে মাটি কেটে এই ধরার খাল যেটি ত্রিশালে অবস্থিত সেটি উদ্বোধন করলেন। গুড়ি গুড়ি বৃষ্টি অবশ্য এখনো হচ্ছে। প্রধানমন্ত্রী এর মধ্যেই এই খালটির পুনর্খনন উদ্বোধন করলেন। 47 বছর আগে 1979 সালের 6 সেপ্টেম্বর বর্তমান প্রধানমন্ত্রী বাবা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই খালটি খনন করেছিলেন। 47 বছর পর তারই ছেলে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সেই খালটির পুনর্খননের কার্যক্রম আবার হাতে নিয়েছেন। বিএনপির একটি নির্বাচনী অন্যতম বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অন্যতম প্রতিশ্রুতি ছিল এই খাল কাটা কর্মসূচি পুনরায় চালু করার। সেই প্রতিশ্রুতি বা অঙ্গীকারের বাস্তবায়নের অংশ হিসেবে প্রধানমন্ত্রী দেশ জুড়ে এই কর্মসূচিতে উনি নিজেই নেতৃত্ব দিচ্ছেন কোদাল হাতে। তারই অংশ হিসেবে আজকে এই ময়মনসিংহের ত্রিশালে উনি এই ধরার খালটির কার্যক্রম উদ্বোধন করলেন। এই সাথে অংশ নিয়েছেন স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই এলাকার সাধারণ মানুষ, স্থানীয় যারা এমপি রয়েছেন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীকে আমরা দেখতে পাচ্ছি। এছাড়া প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তারা যারা ঢাকা থেকে সফর সঙ্গী হিসেবে রয়েছেন তারা রয়েছেন। আশপাশের অন্যান্য জেলার এমপিদের আমরা দেখতে পাচ্ছি। জামালপুরের এমপি রয়েছেন। এছাড়া বেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী এখানে রয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান এখনও সেই খালটির উনি কার্যক্রমের উদ্বোধন করেছেন ইতিমধ্যে। কিছুক্ষণ পরে এখানে একটি সুধী সমাবেশে উনি বক্তব্য রাখবেন। যে বৃষ্টি হয়েছে, মুষলধারে বৃষ্টি ছিল কিছুক্ষণ আগ মুহূর্ত পর্যন্ত, সেই বৃষ্টি উপেক্ষা করে এখানে অসংখ্য মানুষ এই খাল কাটা কর্মসূচি দেখবার জন্য এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেখবার জন্য, তার বক্তব্য শুনবার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষায় আছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান এই খাল কাটা কর্মসূচি শেষে এখন এই খালের পাশে একটি সমাবেশের মঞ্চ করা হয়েছে, সেখানে উঠবেন। এই
সাধারণ মানুষের অভিবাদনে উনি হাত নেড়ে তার জবাব দিলেন। এই মুহূর্তে একটি গাছের চারা উনি রোপণ করছেন। গাছের চারা রোপণ শেষে এখানে এই সমাবেশে উনি বক্তব্য রাখবেন। আরও বেশ কিছু কর্মসূচি ওনার রয়েছে, আরও অন্তত দুটি কর্মসূচি রয়েছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীর অনুষ্ঠান, জানেন যে আগামী পরশু জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী। সেই জন্মবার্ষিকী উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে 3 দিনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, যেটির যাত্রা শুরু হচ্ছে আজ। প্রধানমন্ত্রী তারেক রহমান বিকালে সেই কর্মসূচিতে যোগ দেবেন এবং উনি এই 3 দিনব্যাপী অনুষ্ঠানমালার আজকের উদ্বোধন করবেন, যেটি শেষ হবে আগামী 25শে মে অর্থাৎ 11ই জ্যৈষ্ঠ নজরুল জন্মজয়ন্তীর দিন। এছাড়া সর্বশেষ ওনার যে প্রোগ্রামটি রয়েছে, একটি সাংগঠনিক সভায় উনি দলের সাংগঠনিক সভায় উনি যোগ দেবেন। নরসিংহ উত্তর, দক্ষিণ এবং মহানগর বিএনপি নেতৃবৃন্দদের সাথে এখানে এই দলের সাংগঠনিক অবস্থা কি সেই বিষয়ে সেখানে একটি রুদ্ধদ্বার আলোচনায় অংশ নেবে নেতাকর্মীদের সাথে। তো ইতিমধ্যেই ত্রিশালবাসীর যে অপেক্ষার অবসান সেটি হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যে এই ধরার খালের উদ্বোধন করেছেন। শেষে উনি একটি স্মারক হিসেবে একটি গাছের চারা এখানে রোপণ করলেন। কিছুক্ষণ পর উনি এখানে সমাবেশে বক্তব্য রাখবেন। অসংখ্য নারী পুরুষ এই দলের নেতাকর্মীরা তারা হাজির হয়েছেন প্রধানমন্ত্রীর এই জনসভায় যোগ দেওয়ার জন্য, তার বক্তব্য শুনবার জন্য। ধারণা করা হচ্ছে উনি গত কয়েকটি প্রোগ্রামে অর্থাৎ প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর এটি তার ঢাকার বাইরে 8ম সফর। 7টি জেলায় উনি খাল কাটা কর্মসূচিতে অংশ নিয়েছেন। মূলত সরকারের যে বর্তমান সরকারের যে কর্মসূচি, সেই কর্মসূচি উনি এইসব অনুষ্ঠানের বক্তব্যে উনি তুলে ধরছেন। ধারণা করা হচ্ছে যে সেই ধরনের বক্তব্যই উনি তুলে ধরবেন। অর্থাৎ বর্তমান সরকারের যে খাল কাটা কর্মসূচি, ফ্যামিলি কার্ডের যে কর্মসূচি, কৃষক কার্ডের যে কর্মসূচি, এগুলির সুবিধা কি সেই বিষয়গুলি উনি তুলে ধরেছেন। ধারণা করা হচ্ছে যে আজকের এই সমাবেশ থেকে উনি একই ধরনের বক্তব্য দিতে পারেন। তো প্রধানমন্ত্রী তারেক রহমান এই খাল কাটার কর্মসূচির আনুষ্ঠানিকতা প্রায় শেষ করে এখন উনি মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছেন। সেখানে সমাবেশে এখানে বক্তব্য রাখবেন। অসংখ্য মানুষ তার বক্তব্য শুনবার জন্য অপেক্ষা আছেন। প্রধানমন্ত্রী ইতিমধ্যেই মঞ্চের কাছাকাছি পৌঁছে গিয়েছেন। কিছুক্ষণের মধ্যেই উনি মঞ্চে উপস্থিত হবেন। উনি মঞ্চে উঠছেন, বলা যায় যে মানুষ অপেক্ষা আছেন তার বক্তব্য শুনবার জন্য। প্রধানমন্ত্রী তারেক রহমান মঞ্চে উঠলেন এবং সাধারণ মানুষের অভিবাদনের জবাব উনি দিচ্ছেন হাত নেড়ে। কয়েকজন মন্ত্রী এবং স্থানীয় এমপিরা রয়েছেন, তারা হয়তো কয়েকজন বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান সর্বশেষ বক্তব্য রাখবেন। দর্শক, প্রধানমন্ত্রী বক্তব্য রাখার পরে আমরা আবারও সময় টিভির দর্শকদের সেই বক্তব্যে ফিরিয়ে আনব। আমি অনুষ্ঠান আরম্ভ করতে যাচ্ছি। আজকে গণতন্ত্রের জনদের সূত্রে বিসমিল্লাহির রহমানির রহিম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের
প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যেই যে ত্রিশালের ধরার খাল, যেটি ৪৭ বছর পর সেই খালটির পুনর্খননের যে কর্মসূচি আজকে ছিল সেটির উদ্বোধন করেছেন ইতিমধ্যেই। 1979 সালের 6 সেপ্টেম্বর এই খালটির উদ্বোধন করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ৪৭ বছর পর সেই খালটির পুনর্খননের কাজ হাতে নিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। ইতিমধ্যেই সেই খাল কাটা কর্মসূচির যে আনুষ্ঠানিকতা সেটি ইতিমধ্যেই উনি সম্পন্ন করেছেন। ত্রিশালে সকাল থেকে মেঘলা আবহাওয়া ছিল, সেই দুপুর 2টা নাগাদ সেখানে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। সেই বৃষ্টি উপেক্ষা করে আমরা দেখেছি যে খালের দুই ধারে হাজার হাজার মানুষ অপেক্ষায় ছিলেন এই খাল কাটা কর্মসূচিকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেখবার জন্য, খাল কাটা কর্মসূচিকে এই উদ্বোধনী অনুষ্ঠান প্রত্যক্ষ করবার জন্য এবং তার এই সমাবেশে যোগ দেওয়ার জন্য অসংখ্য নারী পুরুষ দলীয় নেতাকর্মী তাদের রয়েছেন। এই বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা আজকে এখানে হাজির হয়েছেন। যে ময়মনসিংহের 11টি নির্বাচনী এলাকা, সেই প্রায় সবগুলো এলাকা থেকে এখানে নেতাকর্মীরা এসেছেন প্রধানমন্ত্রীর এখানে সমাবেশে বক্তব্য শুনবার জন্য। এই মুহূর্তেই যে সমাবেশের আনুষ্ঠানিকতা সেটি শুরু হলো কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে। কয়েকজন মঞ্চে আমরা দেখতে পাচ্ছি যে যার স্থানীয় যারা ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم অনুরোধ করছে ময়মনসিংহে খাল উদ্বোধন করেছেন, খাল পুনঃখনন কাজ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। যুক্তরাষ্ট্রে অস্থায়ী ভিসাধারী বিদেশি নাগরিকদের গ্রিন কার্ডের আবেদন করতে ফিরতে হবে নিজ দেশে। এ বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে ট্রাম্প প্রশাসন। বর্তমান বৈধ অভিবাসন ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করেছে দেশটির সরকার। তবে মানবাধিকার সংগঠনগুলো বলছে এই সিদ্ধান্তের জেরে সাধারণ অভিবাসী সহ পাচারের শিকার ও অসহায় শিশুরা চরম ঝুঁকিতে পড়বে। যুক্তরাষ্ট্রে অস্থায়ী ভিসাধারী গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য দুঃসংবাদ দিল ট্রাম্প প্রশাসন। এখন থেকে গ্রিন কার্ডের আবেদন করতে হলে বিদেশি ভিসাধারীদের ফিরতে হবে নিজ দেশে। দেশটির নাগরিকত্ব ও অভিবাসন সেবা বিভাগ USCIS জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ভেতরে থেকে ভিসার স্ট্যাটাস পরিবর্তন কোনো স্বয়ংক্রিয় অধিকার নয়, এটি কর্তৃপক্ষের বিশেষ বিবেচনার বিষয়। নতুন এই নির্দেশনার কারণে অভিবাসন কর্মকর্তারা এখন থেকে আবেদনকারীদের ভিসার শর্ত লঙ্ঘন, অতিরিক্ত সময় অবস্থান, অনুমতি ছাড়া চাকরি বা কোনো ধরনের জালিয়াতি আছে কিনা তা অত্যন্ত কঠোরভাবে মূল্যায়ন করা হবে। এদিকে মার্কিন সরকারের এমন কঠোর পদক্ষেপের তীব্র সমালোচনা ও নিন্দা জানিয়েছে বিভিন্ন অভিবাসী অধিকার ও মানবাধিকার সংগঠন। শরণার্থী অভিবাসীদের সহায়তাকারী সংস্থা HIAS সতর্ক করে বলেছে, এই সিদ্ধান্তের কারণে মানব পাচারের শিকার ব্যক্তি এবং নির্যাতিত ও অবহেলিত শিশুরা চরম অনিশ্চয়তার মুখে পড়বে। নাদিম মারজান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ময়মনসিংহে খাল পুনঃখনন কাজ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। নেতাকর্মী সহ স্থানীয়দের উচ্ছ্বাস। ত্রিশালে নজরুল জন্মজয়ন্তী উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। রামিসা ধর্ষণ হত্যায় 72 ঘন্টার মধ্যে রিপোর্ট পেলে ঈদের আগে চার্জশিট, জানালেন আইনমন্ত্রী। ধর্ষণের মতো অপরাধ দূর করতে কার্যকর আইন করার উদ্যোগ নেবে সরকার।
এবং সড়কে একদিনে ঝরল 13 প্রাণ। কুষ্টিয়ায় বাস উল্টে খাদে পড়ে নিহত 4। যশোরে ত্রিমুখী সংঘর্ষে 4 জনের মৃত্যু। দিনাজপুর সহ 3 জেলায় আরও 5 জনের প্রাণহানি। এ ছিল দুপুরের সময়। এরপর দেখবেন বিভাগীয় সময়। সঙ্গে থাকুন সময়ের।